হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের মিশন গভজব 100 ডে সায়েন্স চ্যালেঞ্জের আজ ডে 3 ক্লাসে। আজকের ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় উদ্ভিদ ও প্রাণীকোষ এবং কোষ বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেলওয়ে, পুলিশ বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আজকের ক্লাসে আমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপর বিগত বছরের ধাঁচে গুরুত্বপূর্ণ 35টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর সলভ করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের জানাতে চাই আমরা এই ক্লাসটি একটু নতুন অভিনব পদ্ধতিতে করব। আজ প্রথমে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা এআই ভিডিও ব্যবহার করব। এআইয়ের মাধ্যমে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। এরপরে আমি এই বিষয়ের থেকে আসা সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সাথে ডিটেলটাও শর্টে আলোচনা করে দেব। তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তোমরা মন্তব্যে অবশ্যই জানাবে আমার প্রচেষ্টাটা তোমাদের কেমন লাগলো। তো শুরু করা যাক ভিডিও। কোষ বলতে আমরা সাধারণত কি ভাবি? হয়তো পাঠ্য বইয়ের পাতায় আঁকা একটা স্থির নিষ্প্রাণ ছবি, তাই না? কিন্তু আজ আমরা কোষকে কোনো স্থির বস্তু হিসেবে দেখব না, বরং একে আমরা কল্পনা করব একটা প্রচণ্ড ব্যস্ত, সুশৃঙ্খল এবং অণুবীক্ষণিক মহানগরী হিসেবে, একেবারে একটা সত্যিকালের শহরের মতোই। এর নিজস্ব সীমানা আছে নিজস্ব কমান্ড সেন্টার, শক্তির কারখানা, এমনকি নিজস্ব বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও। উদ্ভিদ আর প্রাণী যাই হোক না কেন, তাদের বেঁচে থাকার সমস্ত ম্যাজিক কিন্তু লুকিয়ে আছে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র শহরের ভিতরেই। চলুন এই অণুবীক্ষণিক জগৎটা একটু ঘুরে দেখা যাক। আমরা তো আমাদের চারপাশে কত বিশাল গাছপালা আর নানা রকমের প্রাণী দেখি, কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন ঠিক কোন গোপন যন্ত্রপাতিগুলো একটা উদ্ভিদকে নিরেট উদ্ভিদ আর একটা প্রাণীকে চলমান প্রাণী হিসেবে গড়ে তোলে? উদ্ভিদ জগৎ আর প্রাণী জগতের মধ্যে এই যে আকাশ পাতাল তফাত, তার শুরুটা কিন্তু হয় একেবারে কোষীয় পর্যায়ে থাকা কিছু সুনির্দিষ্ট যন্ত্রপাতির উপস্থিতির উপর ভিত্তি করে। বিষয়টা কিন্তু দারুণ কৌতূহলোদ্দীপক। তো আমাদের আজকের এই অণুবীক্ষণিক যাত্রায় আমরা মূলত 4টি জায়গায় থামব। প্রথমত আমরা দেখব কোষের আবরণ, এরপর সোজা চলে যাব কমান্ড সেন্টারে। তৃতীয় ধাপে আমরা পরিচিত হব কোষীয় কর্মী দলের সাথে, আর একেবারে শেষে থাকছে উদ্ভিদ বনাম প্রাণী কোষের একটা সরাসরি তুলনা। 1 নম্বর, কোষের আবরণ বা বাইরের দেয়াল। চলুন প্রথমেই শহরের সীমানাটা একটু ঘুরে দেখি। ধরুন উদ্ভিদ কোষের শহরটা একটা দুর্গের মতো, যার চারপাশ অত্যন্ত শক্ত একটা দেয়াল দিয়ে ঘেরা। এটাকে আমরা বলি কোষ প্রাচীর। এটা সেলুলোজ দিয়ে তৈরি, আর এর কাজই হলো উদ্ভিদকে শক্ত করে দাঁড় করিয়ে রাখা। অন্যদিকে প্রাণী কোষের সীমানায় কিন্তু এমন শক্ত কোনো দেয়াল নেই। তাদের প্রধান আবরণ হলো কোষ পর্দা, যা বেশ নমনীয় এবং প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। মজার ব্যাপার হলো উদ্ভিদ কোষেও এই কোষ পর্দা থাকে, তবে সেটা ওই শক্ত কোষ প্রাচীরের ঠিক নিচে ঢাকা পড়ে থাকে। 2 নম্বর, নিউক্লিয়াস বা কমান্ড সেন্টার। সীমানা তো পেরোলাম, এবার সোজা শহরের কেন্দ্রস্থলে যাওয়া যাক। নিউক্লিয়াসের একেবারে গভীরে উঁকি দিলে আপনি একটা উজ্জ্বল, গোলাকার আর বেশ ঘন বস্তু দেখতে পাবেন। এর নাম নিউক্লিওলাস। এটা মূলত এই শহরের কমান্ড সেন্টারের একেবারে কোর বা প্রধান পরিচালনা পর্ষদের মতো কাজ করে। কোষের যাবতীয় সিদ্ধান্ত কিন্তু এখান থেকেই আসে। এই কমান্ড সেন্টারের ভেতরে কিন্তু এক বিস্ময়কর রূপান্তর চলতে থাকে। সাধারণ অবস্থায় এর ভেতরে ক্রোমাটিন নামের কিছু এলোমেলো জট পাকানো সুতোর জালিকা ভাসতে দেখা যায়, কিন্তু যখনই কোষটা বিভাজিত হওয়ার প্রস্তুতি নেয়, তখন ম্যাজিকের মতো এই এলোমেলো সুতোগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে পেঁচিয়ে গিয়ে সুগঠিত ক্রোমোজোম তৈরি করে। তথ্য সংরক্ষণের এত গোছানো পদ্ধতি সত্যি ভাবা যায় না। আর এই যে ক্রোমোজোমের কথা বললাম, এর ভেতরেই অতি সযত্নে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে দামি নির্দেশিকা ডিএনএ। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড হলো সেই ক্রোমোজোম তৈরির একেবারে মূল উপাদান। এগুলো খুব সুরক্ষিতভাবে হিস্টোন প্রোটিনের চারপাশে জড়ানো থাকে। একটা কোষ ভবিষ্যতে কি করবে, কেমন হবে, তার পুরো ব্লুপ্রিন্টটাই এই ডিএনএর ভেতরে লেখা থাকে। ডিএনএ তো বস হিসেবে নির্দেশিকা তৈরি করল,
কিন্তু সেটা পৌঁছে দেবে কে? এখানেই আসে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এরা হলো কোষের বিশ্বস্ত বার্তাবাহক বা মেসেঞ্জার। এরা যেমন নিউক্লিয়াসের ভেতরে কমান্ড সেন্টারে কাজ করে, তেমনি নির্দেশাবলী নিয়ে সেন্টারের বাইরে সাইটোপ্লাজমের বিশাল এলাকা জুড়েও ঘুরে বেড়ায়। ৩ নম্বর, অঙ্গাণু বা কোষীয় কর্মী দল। এবার চলুন এই শহরের আসল শ্রমিকদের সাথে পরিচিত হওয়া যাক। একটা শহরকে সচল রাখতে গেলে তো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন, তাই না? কোষের ক্ষেত্রে ঠিক এই কাজটাই করে দারুণ জনপ্রিয় একটা অঙ্গাণু। এর বিশ্ববিখ্যাত ডাকনাম হল পাওয়ার হাউস বা শক্তির আধার। হ্যাঁ, আমি মাইটোকন্ড্রিয়ার কথাই বলছি। এই মাইটোকন্ড্রিয়ার মূল কাজই হল কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি তৈরি করা। শহরের সমস্ত এনার্জি আসে এই কারখানা থেকে। তবে এখানে একটা দারুণ চমকপ্রদ তথ্য দিই। আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীদের রক্তে যে পরিণত লাল রক্তকণিকা থাকে, সেখানে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়াই থাকে না, একেবারে শূন্য। জীববিজ্ঞানের এই ছোট ছোট ব্যতিক্রমগুলো সত্যি অসাধারণ। শক্তি যোগান্ত হল এবার কোষের জন্য বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে হবে, আর এই সরঞ্জাম তৈরির কারখানার নাম হল রাইবোজোম। একে আমরা কোষের প্রোটিন কারখানা বলে থাকি। দেখতে অত্যন্ত ক্ষুদ্র হলেও রাইবোজোমের দায়িত্ব কিন্তু বিশাল। এরা সরাসরি প্রোটিন সংশ্লেষের কাজটা করে থাকে। কোষের গঠন থেকে শুরু করে এর ভেতরে ঘটে যাওয়া হাজারো জৈবিক কাজের জন্য যে প্রোটিনগুলো একেবারে অপরিহার্য, তার পুরো প্রোডাকশনটাই চলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারখানায়। আচ্ছা, প্রোটিন তো তৈরি হয়ে গেল, কিন্তু সেগুলোকে তো প্যাকিং করে কোষের নির্দিষ্ট জায়গায় পাঠাতে হবে। এই কাজটার জন্য কোষের ভেতরে আস্ত একটা লজিস্টিক্স এবং শিপিং হাব রয়েছে। এই প্যাকিং সেন্টারটার নাম হল গলগি বডি। রাইবোজোম যেসব প্রোটিন তৈরি করে, গলগি বডি সেগুলো রিসিভ করে আর খুব নিখুঁতভাবে প্যাকিং করে। এরপর ঠিক কোথায় ওই প্রোটিনগুলোর দরকার, সেই ডেস্টিনেশন অনুযায়ী গলগি বডি সেগুলোকে পরিবহন করে পৌঁছে দেয়। একেবারে পারফেক্ট একটা ডেলিভারি সিস্টেম, তাই না? যে কোনো ব্যস্ত শহরে ময়লা তো জমবেই, তাই বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও খুব জরুরি। কোষে এই কাজটা করে লাইসোজোম। তবে এর কাজটা এতটাই চরম পর্যায়ের যে এর একটা বেশ রোমাঞ্চকর ডাকনাম দেয়া হয়েছে আত্মঘাতী থলি। কেন এমন অদ্ভুত নাম? কারণ লাইসোজোমের ভেতরে এমন কিছু মারাত্মক শক্তিশালী এবং ধ্বংসাত্মক উৎসেচক বা এনজাইম থাকে যা ভাবলে অবাক হতে হয়। কোনো কারণে কোষটি যদি খুব বেশি ড্যামেজ হয়ে যায় বা সেটার আর কোনো দরকার না থাকে, তখন লাইসোজোম ওই উৎসেচকগুলোর সাহায্যে নিজের কোষটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। লিটারালি একটা সেলফ ডিস্ট্রাক্ট বাটন। এবার আসা যাক আরেকটা দারুণ আকর্ষণীয় অঙ্গাণুতে, প্লাস্টিড। এটা মূলত উদ্ভিদ কোষের একচিটিয়া সম্পত্তি, যদিও ইউগ্লিনা বা ক্রাইস্যামিবার মতো দু একটা প্রাণীতে এর ব্যতিক্রম দেখা যায়। এরা কাজের দিক থেকে চমৎকারভাবে বিভক্ত। সবুজ রঙের ক্লোরোপ্লাস্ট হল কোষের শেফ, যারা খাদ্য তৈরি করে। ক্রোমোপ্লাস্ট হল ডেকোরেটর, যা ফুল ফলের সুন্দর বর্ণ তৈরি করে। আর লিউকোপ্লাস্ট হল স্টোর রুম, যার কাজ শুধুই খাবার সঞ্চয় করে রাখা। এবার যদি একটু কাঠামোগত বিশেষত্বের দিকে তাকাই, প্রাণী কোষে আমরা পাব সেন্ট্রোজোম এবং সেন্ট্রিয়ল, যা উন্নত উদ্ভিদ কোষে আপনি খুঁজেই পাবেন না। এরা কোষ বিভাজনের সময় খুব কাজে আসে। উল্টো দিকে উদ্ভিদ কোষের দিকে তাকালে দেখবেন ভেতরে বিশাল একটা ফাঁকা জায়গা বা স্টোরেজ ট্যাঙ্ক বসানো, যাকে বলে ভ্যাকুওল। প্রাণী কোষে এটা সাধারণত থাকেই না, আর থাকলেও একদমই ছোট হয়। ৪ নম্বর, উদ্ভিদ বনাম প্রাণীকোষ। চলুন একেবারে চূড়ান্ত লড়াইয়ে দেখা যাক কে কোথায় আলাদা। এতক্ষণ আমরা এই যে এত জিনিস দেখলাম, চলুন চট করে তার একটা সারসংক্ষেপ করে ফেলি। খুব সহজে মনে রাখা যায়, উদ্ভিদ কোষের আছে শক্ত কোষপ্রাচীর আর প্লাস্টিড, যা প্রাণী কোষের নেই। আবার প্রাণী কোষের কাছে আছে সেন্ট্রোজোম, যা উদ্ভিদ কোষের নেই। এই বেসিক পার্থক্যগুলোই কিন্তু এই দুই ভিন্ন জগতের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। আমাদের আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় একটু কল্পনা করুন তো, যদি আমাদের কোষে এই সুনির্দিষ্ট অণুবীক্ষণিক যন্ত্রপাতিগুলো না থাকতো, তাহলে কি হতো? প্লাস্টিড না থাকলে গাছপালা খাবার বানাতো কিভাবে? আর প্রাণী কোষের সীমানাও যদি ওই কোষ প্রাচীরের মতো শক্ত আর অনমনীয় হতো, তাহলে প্রাণীদের নড়াচড়া করা কি আদৌ সম্ভব হতো?
এই ছোট ছোট অণুবীক্ষণিক কারখানাগুলোর নিরলস আর নিখুঁত কাজের জন্যই কিন্তু আমাদের চারপাশের এই বিশাল জীবজগৎ আজ টিকে আছে। বিষয়টা সত্যি ভাবিয়ে তোলার মতো, তাই নয় কি? আশা করছি তোমরা এআই টিচারের কাছে কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এই কনসেপ্টটা আরও দৃঢ়ভাবে বুঝে নেই। প্রথম পর্বে আছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, কোষবিদ্যার ভিত্তি মজবুত করতে হলে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যগুলো খুব ভালোভাবে জানা প্রয়োজন। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নাও। কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের একেবারে বাইরের আবরণ হলো কোষ প্রাচীর, যা সেলুলোজ দিয়ে তৈরি। এটি কোষকে দৃঢ়তা প্রদান করে। আমরা দেখলাম উদ্ভিদ কোষের একেবারে বাইরের আবরণ হলো কোষ প্রাচীর, যা সেলুলোজ দিয়ে তৈরি। এটি উদ্ভিদ কোষকে দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। এবার দেখব প্লাস্টিড। এটি শুধু উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড এটি শুধু উদ্ভিদ কোষেই থাকে। প্লাস্টিড প্রধানত 3 প্রকারের হয়। একটি হলো ক্লোরোপ্লাস্ট, যা সবুজ রঙের হয়, যা সালোক সংশ্লেষে সাহায্য করে। দ্বিতীয় হলো ক্রোমোপ্লাস্ট, ফুল ও ফলের বর্ণ গঠন করতে সাহায্য করে বা ফুল ও ফলের রং তৈরিতে সাহায্য করে। এবং লাস্ট হলো লিউকোপ্লাস্ট, খাদ্য সঞ্চয় করে রাখে। উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয় করে রাখে লিউকোপ্লাস্ট। উদ্ভিদ কোষের পরবর্তী বৈশিষ্ট্য হলো ভ্যাকুওল বা কোষ গহ্বর। উদ্ভিদ কোষে ভ্যাকুওল বা কোষ গহ্বর আকারে অনেক বড় হয় এবং কোষের বেশিরভাগ স্থান জুড়ে থাকে। এর কাজ মূলত জল ও অন্যান্য পদার্থ সঞ্চয় করা। ভ্যাকুওলের কাজ জল ও অন্যান্য পদার্থের সঞ্চয় করা। পরবর্তী বৈশিষ্ট্য দেখে নাও, সেন্ট্রোজোম। উন্নত উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। এবার দেখে নাও প্রাণী কোষের প্রধান বৈশিষ্ট্যগুলি। কোষ পর্দা বা সেল মেমব্রেন। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষের বাইরে আবরণটি হলো কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন, যা ফসফোলিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। প্রাণী কোষের পরবর্তী বৈশিষ্ট্য প্লাস্টিডের অনুপস্থিতি। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। ব্যতিক্রম ইউক্লিনা ও ক্রাইস অ্যামিবাতে প্লাস্টিড উপস্থিত থাকে। পরবর্তী সেন্ট্রোজোম। প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, যা কোষ বিভাজনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেমতন্তু গঠনে এই সেন্ট্রোজোম ব্যবহৃত হয়। পরবর্তী বৈশিষ্ট্য ভ্যাকুওল বা গহ্বর। প্রাণী কোষে ভ্যাকুওল সাধারণত থাকে না, আর থাকলেও তা আকারে খুব ছোট। এই ছিল উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান বৈশিষ্ট্যের পার্থক্যগুলি। এবার দেখে নিই কোষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এমসিকিউ প্র্যাকটিস সেট। প্রথম প্রশ্ন, কোন অঙ্গাণুটি কোষের শক্তিঘর নামে পরিচিত? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে? উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। তৃতীয় প্রশ্ন, সেল মেমব্রেনের প্রধান গঠন উপাদান কি? উত্তর হবে প্রোটিন ও ফ্যাট। সেল মেমব্রেন গঠনে প্রধান ভূমিকা পালন করে প্রোটিন ও ফ্যাট। 4 নম্বর প্রশ্ন, গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হলো প্রোটিন প্যাকিং ও পরিবহন। প্রোটিনকে প্যাকিং করে পরিবহন করা। পঞ্চম কাজ, কোন কোষ অঙ্গাণু সালোক সংশ্লেষে সহায়তা করে বা কোন কোষীয় অঙ্গাণু সালোক সংশ্লেষে সাহায্য করে? উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। কোষের মধ্যে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষে সাহায্য করে। 6 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম তৈরির মূল উপাদান কি? ক্রোমোজোম তৈরির মূল উপাদান কি? উত্তর হবে ডিএনএ ও হিস্টোল প্রোটিন। ডিএনএ ও হিস্টোল প্রোটিন দ্বারা
ক্রোমোজোম তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? উত্তর হবে সেলুলোজ। সেলুলোজ দ্বারা উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি। সেলুলোজ দ্বারা উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি। 8 নম্বর প্রশ্ন, ডিএনএর সম্পূর্ণ রূপ লেখো। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর সম্পূর্ণ রূপ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুটি কোষের আত্মহত্যা ঘটাতে পারে? উত্তর হবে লাইসোজোম, যাকে আত্মঘাতী থলিও বলা হয়। লাইসোজোম আত্মঘাতী থলি বা লাইসোজোমই আত্মহত্যা ঘটাতে পারে। 10 নম্বর প্রশ্ন, আরএনএ কোষের সাধারণত কোথায় থাকে? উত্তর হবে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে। আরএনএ থাকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে। আরএনএ কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে আরএনএ থাকে। 11 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ায় থাকে না এমন কোষ কোনটি? মাইটোকন্ড্রিয়া থাকে না এমন কোষ কোনটি? মাইটোকন্ড্রিয়া কোন কোষে থাকে না? লাল রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না। লোহিত রক্ত বা লাল রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না। লোহিত রক্তকণিকা। 12 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের ভিতর কোনটি থাকে? নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে কোনটি থাকে? নিউক্লিওলাস। 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 নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে। 13 নম্বর প্রশ্ন, ক্রোমাটিন রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমাটিন রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমাটিন রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না কোন জিনিস? উত্তর হবে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, যেটি প্রাণী কোষে থাকে। 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট থাকার কারণ কি? 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকার কারণ কি? সালোক সংশ্লেষ সম্পন্ন করার জন্য। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। 16 নম্বর প্রশ্ন, সেন্ট্রিওল উপস্থিত থাকে কোথায়? শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি প্রাণী কোষে থাকে না? প্লাস্টিড। উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি প্রাণী কোষে থাকে না? উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, প্লাস্টিড। 18 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের বাহিরতম বা বাইরের আবরণটির নাম কি? উত্তর হবে সেলুলোজ। উদ্ভিদ কোষের বহির্তম আবরণটি হলো সেলুলোজ। উদ্ভিদ কোষের বহির্তম আবরণটি হলো সেলুলোজ। এই ছিল উদ্ভিদ ও প্রাণী কোষের মোট 18টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর। এর পরবর্তী অংশে আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন নিয়ে আলোচনা করব। সেল ডিভিশনের এআই ক্লাস দেখে নাও, তারপরে আমি তার সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করে দেব। হ্যালো, আজকের এই স্পেশাল আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থে আমাদের সবার অস্তিত্বের একদম মূলে রয়েছে। আমরা মূলত সে আণুবীক্ষণিক নিয়মগুলো এক্সপ্লোর করব যেগুলো জীবনকে সচল রাখে। একবার ভাবুন তো, বিশাল সাইজের কোনো নীলতিমি হোক বা মাইক্রোস্কোপিক একটা ব্যাকটেরিয়া, সবার জীবনের বেসিক ফাউন্ডেশন কিন্তু লুকিয়ে আছে একটা দারুণ সুনির্দিষ্ট এবং অবাক করা প্রসেসের মধ্যে। আর সেই প্রসেসটাই হলো কোষ বিভাজন। আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। একবার চিন্তা করে দেখুন তো, মাত্র একটা সিঙ্গল বা ক্ষুদ্র কোষ থেকে কিভাবে আমাদের এই বিশাল আর এত কমপ্লেক্স মানবদেহটা তৈরি হয়। সত্যি বলতে এটা জীববিজ্ঞানের সবচেয়ে বড় ম্যাজিকগুলোর একটা। কিন্তু এই গল্পের আরেকটা ডার্ক সাইড বা ভয়াবহ বাস্তবও আছে। কি হবে যদি এই ভীষণ সুশৃঙ্খল প্রসেসটা হঠাৎ করে তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে? যখন কোষের এই সুন্দর স্বাভাবিক নিয়মটা ভেঙে পড়ে, তখন শুরু হয় এক চরম বিশৃঙ্খলা। আজ আমরা এই দুটো দিকই আনলক করব।
তো আজকে আমাদের আলোচনার মূল ফোকাসগুলো হচ্ছে প্রথমত প্রস্তুতির পর্যায়, দ্বিতীয়ত ক্লোনের নিয়ম মানে অ্যামাইটোসিস ও মাইটোসিস, এরপর তৃতীয়ত বৈচিত্র্যের ইঞ্জিন হিসেবে মিওসিস, এবং একদম শেষে আমরা দেখব শৃঙ্খলার পতন অর্থাৎ ক্যান্সার আসলে কিভাবে কাজ করে। চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব দিয়ে, প্রস্তুতির পর্যায়ে বা বিভাজনের জন্য কোষের গিয়ার আপ করা। দেখুন, একটা কোষ কিন্তু চাইলেই হুট করে দুই ভাগ হয়ে যেতে পারে না। যেমন ধরুন, বড় কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরুর আগে কাঁচামাল জোগাড় করতে হয়, তাই না? কোষের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেম। বিভাজনের আগে তাকে প্রচুর রসদ সংগ্রহ করতে হয়, আর এই বিশাল প্রস্তুতির পর্যায়টাকেই বলা হয় ইন্টারফেস। অবাক করার ব্যাপার হলো, একটা কোষ তার লাইফ সাইকেলের সবচেয়ে বেশি সময় কিন্তু এই ইন্টারফেস দশাতেই কাটায়। এই লম্বা সময় ধরে সে পুষ্টি নেয়, সাইজে বড় হয় আর নিজেকে ভাগ করার জন্য একদম রেডি করে। আর এই ইন্টারফেসের ভেতরে সবচেয়ে ক্রুশিয়াল এবং ইন্টারেস্টিং পার্ট হলো এস পর্যায় বা সিনথেসিস ফেজ। এটি ঠিক সেই চূড়ান্ত মুহূর্ত যখন কোষ তার সবচেয়ে দামি সম্পদের একটা কপি বা প্রতিলিপি তৈরি করে। হ্যাঁ, আমি ডিএনএর কথাই বলছি। বিভাজনের পর নতুন কোষটা ঠিক কিভাবে কাজ করবে তার পুরো মাস্টার ব্লুপ্রিন্ট এই ধাপে এসে একেবারে হুবহু কপি করা হয়। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ক্লোনের নিয়ম, যেখানে আমরা অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মেকানিজম দেখব। প্রস্তুতি তো শেষ, এবার মূল অ্যাকশনে যাওয়া যাক। তবে তার আগে একটা ছোট্ট ঐতিহাসিক ফ্যাক্ট জেনে নেওয়া ভালো। সালটা ছিল 1883। বিজ্ঞানী ওয়ালডেয়ার প্রথমবার আবিষ্কার করলেন ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমই হল আমাদের আজকের এই পুরো আয়োজনের মূল সুপারস্টার। কোষ বিভাজনের প্রতিটি ধাপে এই ক্রোমোজোমগুলোই সবচেয়ে বড় আর ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোষ বিভাজনের সবচেয়ে সিম্পল আর ডিরেক্ট মেথডটা হল অ্যামাইটোসিস। একে প্রত্যক্ষ বিভাজনও বলা হয়। এখানে কোনো ঘোরপ্যাচ বা জটিল ধাপ নেই। মাতৃকোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আক্ষরিক অর্থেই সোজাসুজি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং দুটো নতুন কোষ তৈরি করে। ব্যাকটেরিয়া, ইস্ট বা আমিবার মতো অত্যন্ত সরল এককোষী জীবগুলো এভাবেই খুব সহজে তাদের বংশবৃদ্ধি করে থাকে। কিন্তু আমরা যারা একটু কমপ্লেক্স বা উন্নত জীব, আমাদের বডিতে বিভাজন এতটাও সিম্পল নয়। সেখানে ঘটে মাইটোসিস। এটা অত্যন্ত সুশৃঙ্খল আর হাইলি রেগুলেটেড একটা প্রসেস। এর প্রধান 4টি ধাপ আছে। প্রথমে প্রোফেজ, যেখানে ক্রোমোজোমগুলো প্রথম ভিজিবল বা দৃশ্যমান হয়। এরপর আসে মেটাফেজ, যখন ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝখানে একদম পারফেক্টলি লাইন আপ করে। আপনি যদি মাইক্রোস্কোপে ক্রোমোজোম স্টাডি করতে চান, এই মেটাফেজ হলো একদম বেস্ট টাইম। তারপর আসে অ্যানাফেজ, যেখানে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে টানা শুরু হয়। আর বলে রাখি, এটাই কিন্তু সবচেয়ে ছোট দশা। আর শেষমেশ টেলোফেজ ধাপে এসে সম্পূর্ণ নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তো এখান থেকে সবচেয়ে বড় টেকঅওয়েটা কি? মাইটোসিসকে বলা হয় সদৃশ বিভাজন। কারণটা খুব সিম্পল। এই প্রক্রিয়ায় যে নতুন কোষগুলো তৈরি হয়, সেগুলো তাদের মাতৃকোষের একেবারে হুবহু কার্বন কপি বা জেনেটিক্যালি একদম সেম হয়। আমাদের শরীর যে আকারে বাড়ছে, হাড় বা মাসল গ্রো করছে, এই পুরো ম্যাজিকটার পেছনে রয়েছে উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে ঘটা এই মাইটোসিস বিভাজন। আমরা এখন প্রবেশ করছি পর্ব 3-এ, বৈচিত্র্যের ইঞ্জিন অর্থাৎ মিওসিস। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে অবিকল ক্লোন তৈরি হয়, রাইট? কিন্তু এবার গিয়ার শিফট করার পালা। মাইটোসিস আর মিওসিসের পার্থক্যটা একদম ক্লিয়ার হওয়া দরকার। মাইটোসিস আমাদের বডি সেলে ঘটে আর এক্স্যাক্ট ক্লোন তৈরি করে। অন্যদিকে মিওসিস হলো সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। একে বলা হয় হ্রাস বিভাজন। এটি শুধু প্রজননের জন্য গ্যামেট সৃষ্টি করতে জনন মাতৃকোষে ঘটে। এখানে একটা কোষ থেকে 4টা নতুন কোষ তৈরি হয় ঠিকই, কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো নতুন কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের একেবারে অর্ধেক হয়ে যায়। কখনো কি একটা ব্যাপার খেয়াল করেছেন? আমরা কেন আমাদের বাবা মায়ের একদম হুবহু কার্বন কপি হই না? আমাদের চেহারা, স্বভাব কেন একটু হলেও আলাদা হয়? এর পেছনে জাদুকরী কারণটাই হল ক্রসিং ওভার। মিওসিস 1-এর প্রোফেজ 1 ধাপে ক্রোমোজোমগুলোর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত উপাদানের একটা দারুণ অদলবদল ঘটে। জাস্ট এই ছোট্ট জেনেটিক এক্সচেঞ্জ বা বিনিময়ের কারণেই আজ পৃথিবীতে এত বৈচিত্র্য, এত ভেরিয়েশন। এবার আমরা আসব আমাদের শেষ এবং সবচেয়ে সিরিয়াস পর্বে, শৃঙ্খলার পতন বা ক্যান্সার।
এতক্ষণ আমরা জীববিজ্ঞানের কি দারুণ সুশৃঙ্খল আর ব্যালেন্সড কিছু নিয়ম দেখলাম, তাই না? কোষ বিভাজন কতটা পারফেক্টলি রেগুলেটেড সেটা তো বুঝতেই পারলেন। কিন্তু যখন কোষের এই সুন্দর সিস্টেমটা পুরোপুরি কোল্যাপস করে কোনো নিয়ম বা সিগন্যাল আর কাজ করে না, তখন সেই অবস্থাকেই আমরা ক্যান্সার বলি। অর্থাৎ ক্যান্সার নামের এই ভয়াবহ রোগটার একদম রুট কজ বা মূল ভিত্তিটাই হলো এই আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। চলুন ক্যান্সারের পুরো ছবিটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এর অন্যতম একটা বড় কারণ হল হার্মফুল রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা। চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার সঠিকভাবে ডিটেক্ট বা শনাক্ত করার জন্য সাধারণত বায়োপসি পদ্ধতি ব্যবহার করা হয়। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কেমোথেরাপি। ক্যান্সার শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে ব্লাড বা রক্তে যে ক্যান্সার হয় তাকে আমরা লিউকেমিয়া বলে থাকি। তবে এত খারাপ খবরের মাঝেও একটা বেশ পজিটিভ আর আশার কথা আছে। আমাদের মানবদেহ কিন্তু এই বিশৃঙ্খলার কাছে এত সহজে হার মানে না, সে নীরবে লড়ে যায়। আমাদের কোষের ভেতরেই ন্যাচারাল একটা ডিফেন্স মেকানিজম রয়েছে, যার নাম টিউমার সাপ্রেসর জিন। এটা মূলত আমাদের শরীরের নিজস্ব সিকিউরিটি কার্ড। যখনই কোনো কোষ পাগলের মতো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, এই জিনটার সঙ্গে সঙ্গে ব্রেক কষে দেয় এবং ক্যান্সারের হাত থেকে আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করে। বিজ্ঞান এখন রকেট গতিতে এগুচ্ছে এবং প্রতিনিয়ত কোষ চক্রের এই গভীর রহস্যগুলো ডিকোড করে চলেছে। তো আপনার কি মনে হয় এমন কোনো দিন কি খুব জলদি আসবে যেদিন চিকিৎসা বিজ্ঞান এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকে চিরতরে থামিয়ে দেওয়ার উপায় বা মাস্টার কন্ট্রোলটা পেয়ে যাবে? এই ভাবনার জায়গাটা আপনাদের জন্যই ছেড়ে দিলাম। এই কৌতূহল নিয়েই আজকে মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছে। আজকের ক্লাসের পরবর্তী অংশ তোমরা দেখলে সেল ডিভিশন বা কোষ বিভাজন। এটি আরও সুস্পষ্টভাবে বুঝে নাও। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন আপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে, বা কোষ থেকে কোষের জন্ম। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম 1883 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন, যা এই কোষ বিভাজনের মূল ভূমিকা পালন করে। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম 1883 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন, যা এই কোষ বিভাজনের মূল ভূমিকা পালন করে। ক্রোমোজোম কোষ বিভাজনের মূল ভূমিকা পালন করে তোমরা দেখলে। এবার কোষ বিভাজনের মূল 3টি প্রকার সম্পর্কে তোমরা দেখে নাও। প্রথম প্রকার অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজনও বলা হয়, কারণ এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিয়োজিত হয়ে 2টি আপত্য কোষ তৈরি করে। কোথায় ঘটে? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এই ঘটনা ঘটে। দ্বিতীয় প্রকার মাইটোসিস। একে স্রদিশ বিভাজন বলা হয়, কারণ এই বিভাজনে মাতৃকোষ ও আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এটি কোথায় ঘটে? এটি মূলত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে ঘটে এবং জীবের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মূলত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে ঘটে এবং জীবের বৃদ্ধিতে সাহায্য করে। মাইটোসিসের প্রধান 4টি দশা হয়। প্রথম দশাটি হল প্রোফেজ বা প্রথম দশা। নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় এবং ক্রোমোজোম দৃশ্যমান হতে শুরু করে। দ্বিতীয় দশা মেটাফেজ। ক্রোমোজোম অধ্যয়নের জন্য সেরা দশা। ক্রোমোজোমগুলো কোষের মাঝখানে সজ্জিত থাকে। তৃতীয় দশা অ্যানাফেজ দশা, সব থেকে ছোট দশা। অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে ও বাকি অর্ধেক অন্য মেরুর দিকে যেতে শুরু করে। চতুর্থ এবং সর্বশেষ দশা হলো টেলোফেজ দশা। এই দশায় নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এই 4টি দশার মাধ্যমে মাইটোসিস প্রক্রিয়ায় নতুন একটি কোষ জন্ম নেয়। কোষ বিভাজনের তৃতীয় প্রকার মিয়োসিস বা হ্রাস বিভাজন। এটি মাতৃকোষ বিয়োজিত হয়ে 4টি আপত্য কোষ তৈরি করে এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এটা কোথায় ঘটে? সর্বদা জনন মাতৃকোষে ঘটে
এবং গ্যামেট সৃষ্টিতে সাহায্য করে। চলো এবার কোষ বিভাজন বা ক্যান্সার সম্পর্কিত বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো প্র্যাকটিস করে নিই। প্রথম প্রশ্ন, মাইটোসিস বিভাজনের উৎপন্ন কন্যা কোষ। উত্তর হবে জিনগত অভিন্ন, বা মাইটোসিস বিভাজনে উৎপন্ন কন্যা কোষ জিনগত অভিন্ন দেখায়। মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে মিওসিসের প্রোফেজ ধাপে। মিওসিসের ক্রসিং ওভার ঘটে। পরবর্তী প্রশ্ন, মিওসিস বিভাজনের ফলাফল কি? মিওসিস বিভাজনের ফলাফল 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি। মিওসিস বিভাজনের ফলাফল 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি। পরবর্তী প্রশ্ন, মাইটোসিস সাধারণত ঘটে দেহকোষে। মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। মাইটোসিস দেহকোষে ঘটে। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মাঝখানে থাকে? কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মাঝখানে থাকে? মেটাফেজ ধাপে ক্রোমোজোম মাঝখানে থাকে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মাঝখানে থাকে? মেটাফেজ ধাপে। 24 নম্বর প্রশ্ন, সাধারণভাবে মিওসিস ঘটে কোথায়? জনন কোষে। সাধারণভাবে মিওসিস ঘটে জনন কোষে। পরবর্তী প্রশ্ন, মিওসিসে উৎপন্ন গ্যামেট গঠনে জিনগত বৈচিত্র্য হয় কারণ ক্রসিং ওভার ঘটে। এই কারণে মিওসিসে উৎপন্ন গ্যামেট গঠনে জিনগত বৈচিত্র্য দেখা যায়। 26 নম্বর প্রশ্ন, কোষ চক্রের সবচেয়ে দীর্ঘ ধাপ কোনটি? কোষ চক্রের সবচেয়ে দীর্ঘ ধাপ হলো ইন্টারফেজ দশা। কোষ চক্রের সবচেয়ে দীর্ঘ ধাপ হলো ইন্টারফেজ দশা। ইন্টারফেজের সময় কোষে কি ঘটে? প্রশ্ন হলো ইন্টারফেজের সময় বৃদ্ধি ও ডিএনএর অবলুপ্তি ঘটে। ইন্টারফেজ দশায় কোষে কি ঘটে? বৃদ্ধি ও ডিএনএর অবলুপ্তি ঘটে। 28 নম্বর প্রশ্ন, কোষ চক্রের কোন স্তরে ডিএনএ প্রতিলিপি ঘটে? কোষ চক্রের কোন স্তরে ডিএনএর প্রতিলিপি ঘটে? এস পর্যায়ে। কোষ চক্রের এস পর্যায়ে ডিএনএর প্রতিলিপি ঘটে। 29 নম্বর প্রশ্ন, কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে? মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। 30 নম্বর প্রশ্ন, ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। ক্যান্সার কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্যান্সারের কারণ হতে পারে? তেজস্ক্রিয়তা। নিচের কোনটি ক্যান্সারের কারণ হতে পারে? তেজস্ক্রিয়তা একটি ক্যান্সারের কারণ। 32 নম্বর প্রশ্ন, কোনো ক্যান্সার কোষকে ধ্বংস করতে ব্যবহৃত হয় কেমোথেরাপি। কোনো ক্যান্সার কোষকে ধ্বংস করতে কি ব্যবহৃত হয়? বিভিন্ন অপশান থাকবে, তার মধ্যে কেমোথেরাপি ব্যবহার করা হয় ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য। 33 নম্বর প্রশ্ন, ক্যান্সার শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় কোন প্রযুক্তি? ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত হয় বায়োপসি প্রযুক্তি। 34 নম্বর প্রশ্ন, কোন ধরনের ক্যান্সার রক্তে হয়? লিউকেমিয়া এই ধরনের ক্যান্সার রক্তে হয়, বা ব্লাড ক্যান্সার। 35 নম্বর প্রশ্ন, কোনটি ক্যান্সারের প্রতিরোধকারী জিন? টিউমার সাপ্রেসর জিন। কোনটি ক্যান্সারের প্রতিরোধকারী জিন? টিউমার সাপ্রেসর জিন। এই জিনটি ক্ষতিগ্রস্ত হলে মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ে বা ক্যান্সার হয়। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ডে 3 ক্লাসে আমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং কোষ বিভাজনের একেবারে কোর থিওরি থেকে শুরু করে 35টি প্র্যাকটিস প্রশ্ন সলভ করলাম। মাইটোসিসের বিভিন্ন দশা এবং মিওসিসের কাজ থেকে পরীক্ষায় প্রচুর কনসেপচুয়াল প্রশ্ন আসে, তাই তথ্যগুলো পয়েন্ট আকারে খাতায় লিখে রাখতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও